এই প্রথম রিয়ার একটু রুচির প্রতি হিংসা হচ্ছে। আদিল রুচির কাজিন হওয়ায় সে কত সুযোগ সুবিধা পাচ্ছে। আর যদি রুচির জায়গায় সে থাকতো তবে আদিল ওর জন্য এতটা ভাবতো। রুদ্র, আমি এখন চলি। এখনই চলে যাবে? হ্যাঁ আচ্ছা, কলেজে দেখা হবে, বাই, গুড নাইট। গুড নাইট। রুচি মিমকে বলল। মিম, তুই এখন যাবি না আমাদের সাথে? চল। তুই যা, আমি একটু পর রিক্সা ধরে বাসায় চলে যাব। এখান থেকে আমার বাড়ি যেতে তো বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, সাবধানে যাস। রুচি আর আদিল বাড়ি চলে এলো। সারা রাস্তায় কেউ একটা টু শব্দও করেনি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রুচি, ঘুমাতে পারছে না। মাথায় হাজারো চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। বারবার পার্টির কথা ভাবছে। রিয়া আর আদিলকে একসাথে দেখে কেন এত বিরক্ত লাগছিল তখন? শত চেষ্টা করেও কেন মনকে বোঝাতে পারছি না। রুচি দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে পড়ল। এরপর ছাদে চলে গেল। মধ্যরাত হওয়ায় বাড়ির সকলেই প্রায় ঘুমিয়ে পড়েছে। রুচি নিজেকে শান্ত করার জন্য গান শুরু করলো। গান গাইতে গাইতে দু চোখ ভরে এলো। থামলি কেন? হঠাৎ পাশে থেকে কারো কণ্ঠ শুনে রুচি ভরকে গেল। তুই এখানে কি করছিস? কখন এলি? তোর আগেই এসেছি, কিন্তু তুই তো এমন ঘরে ছিলি যে আশেপাশে কে আছে না আছে সেদিকে কোনো খেয়ালই নেই। তাই বলে তুই চুপ করে থাকবি? আমাকে ডাকবি না? ও, অনেকদিন পর তোর গান শুনলাম, তাই আর ডাকতে মন চায়নি। কিন্তু তুই এখানে এত রাতে করছিসটা কি? আদিলকে চুপ থাকতে দেখে রুচি ওর দিকে এগিয়ে গেল। আদিলের খুব কাছে দাঁড়িয়ে গন্ধ শুকার চেষ্টা করছে। এদিকে রুচি এত কাছে আসায় আদিলের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। কিছুক্ষণের জন্য যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। কি করছিস রুচি? তুই কি সিগারেট খেতে ছাদে উঠেছিলি? হোয়াট? না, তোকে তো সেদিনই বললাম আমি খাই না। রুচি কিছুটা পেছনে যেয়ে বলল। তাহলে কি ফোনে কথা বলতে এসছিস? ও, রিয়া ফোন করেছে নিশ্চয়ই। রিয়ার সাথে তো ঘরেই কথা বলতে পারি, কিন্তু তোর দেখছি খুব ইন্টারেস্ট। ছোট ভাই কার সাথে কথা বলছে না বলছে, কি করছে না করছে, সেসব খোঁজ খবর রাখতে হবে না? আদিল রুচিকে রেলিংয়ের সাথে নিজের দুই হাতের মধ্যে বন্দি করলো। সামনে চুলগুলো কানের পিঠে গুজে দিতে চুলগুলো হাতে নিল, কিন্তু রুচি আদিলের হাত সরিয়ে দিল এবং কাজটি সে নিজেই সম্পন্ন করলো। আদিল মুস্কি হেসে বলল। বড় বোন হওয়ার খুব শখ না? আদিলের হাতের নিচে দিয়ে বেরিয়ে এসে জোর করে হাসল। কাউকে আটকাতে হলে বন্ধন দৃঢ় করতে হয়, এরকম দুর্বল বন্ধনে আটকানো যায় না আদিল। রুচি ছাদের দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল। অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। আদিল ও রুচির পেছনে পেছনে নেমে এলো। তখন তুই ওই গানটাই কেন গাইলি? কেন, কি হয়েছে? না মানে ওটা তো স্যাড সং, তোর আবার কিসের দুঃখ? তুই এখনো ছোট, ওসব বুঝবি না। বলে আদিলের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। ইস, কেন যে ওর থেকে 6 মাসের ছোট হতে গেলাম। আর ছোট হলাম তো হলাম, কিন্তু এই যন্ত্র মানবীর জন্যই এরকম অনুভূতি জন্মাতে হলো। আদিল বিছানায় শুয়ে শুয়ে আগেরকার দিনের কথা ভাবছে। দুজনে ছোট থেকে একসাথে বড় হওয়া। এক মুহূর্তের জন্যও রুচি তার জীবনে অনুপস্থিত ছিল না। দুজনে একই স্কুলে পড়াশোনা করেছে। রোজ রোজ একসাথে স্কুলে যেত। রুচি ওর নানু বাড়িতে গেলে আদিলও সাথে গেছে। আবার আদিল ওদের নানু বাড়িতে গেলে রুচিকে সাথে করে নিয়ে গেছে। জীবনে যারা কখনো আলাদা থাকেনি, তারা যখন আলাদা হয়ে গেল তারপর থেকেই তো দুজনের গুরুত্ব বুঝতে শিখেছে। সিলেট যে রুচির অনুপস্থিতিতে আদিল বুঝতে পারে ওকে ছাড়া থাকা তার পক্ষে সম্ভব নয়। ধীরে ধীরে নিজের অনুভূতি সম্পর্কে অবগত হয় এবং তা দিন দিন বাড়তেই থাকে। কিন্তু বিগত বছরের সেই ঘটনার জন্য তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। আদিল নিজে নিজে বলল। আচ্ছা, ওর কি এমন অনুভূতি হয় না? ও কি শুধু আমাকে ছোট ভাই হিসেবেই দেখে? গত বছরের পর থেকে তো কথাই বলতে চায় না। যার জন্য সবাইকে ইগনোর করে চলি, সেই আমাকে ইগনোর করে। এর চেয়ে হাস্যকর ব্যাপার আর কি হতে পারে? রুচির সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল, যার ফলে খুবই ব্যস্ত সময় পার করতে হচ্ছে। যতক্ষণ সময় বাড়িতে থাকে নিজের ঘরে বসে পড়াশোনা করে। আদিলের সাথে সে রাতের পর থেকে আর একবারও কথা হয়নি। খাবার টেবিলেও দেখা সাক্ষাৎ হচ্ছে না, কারণ কে কখন খাচ্ছে না খাচ্ছে তার কোনো ঠিক নেই। আদিল এই ফাঁকে একটু নিজের পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। দিনের মধ্যভাগ, সময় 3টা নাগাদ।
আদিল মাত্রই কলেজ শেষ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই মিতালি বেগম আগে লাঞ্চ করতে বললেন। আয় বাবা, হাত মুখ ধুয়ে আগে খেয়ে নে। না ছোট মা, বাইরে থেকে এসেছি, আগে গোসল করতে হবে। বাইরে থেকে এসে গোসল করে আবার অসুখ করবি। আগে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপরে গোসলে যাস। ঠিক আছে ঠিক আছে। আদিল পরনের শার্ট খুলে রেখে টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকলো। শাওয়ার অন করলো কিন্তু পানি বের হচ্ছে না। পাশে বেসিনের ট্যাপ খুলে দেখলো সেখান দিয়ে পানি ঠিকই বের হচ্ছে। তার মানে নিশ্চয়ই ঝর্ণা নষ্ট হয়ে গেছে। উফ, কি ঝামেলায় পড়লাম রে বাবা। আদিল কোমরের টাওয়াল পেঁচিয়ে ঘর থেকে বের হলো। এরপর ডানে বামে দেখে সোজা হয়ে হর করে রুচির ঘরে ঢুকে পড়ল। তাড়াতাড়ি করে ওয়াশরুমের দিকে যেতেই জোরে সোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। আদিল ভাবলো ঘরটা এখন ফাঁকা থাকার কথা, তাহলে কার সাথে ধাক্কা খেলো। ধীরে ধীরে চোখ খুলে দেখলো রুচি তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রুচির ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে। গায়ে ওড়না না থাকায় গলার নিচের ধবধবে সাদা অংশটুকু উন্মুক্ত হয়ে রয়েছে। বিউটি বনের উপরে বাঁক থাকা বিন্দুর ন্যায় কৃষ্ণ বস্তুটি যেন আদিলকে বারবার আকর্ষণ করছে। সেদিকে তাকিয়ে আদিল বার কয়েক ঢোক গিলল। এর থেকে আর বেশি নিচে তাকানোর দুঃসাহস করল না। রুচির চোখের দিকে তাকাতেই দেখলো তার দু চোখ দিয়ে যেন আগুন বর্ষণ করছে। রুচি যে এবার তাকে কি করবে সেটা ভেবেই তো আদিলের মুখ ফ্যাকাশে হয়ে উঠছে। আদিল নিজের ইজ্জত বাঁচিয়ে রাখতে টাওয়ালটাকে ধরে তড়িঘড়ি করে রুচির উপর থেকে উঠে পড়ল। এরপর ভয়ে ভয়ে রুচিকে তোলার জন্য ওর দিকে হাত বাড়িয়ে দিল। রুচি মাটিতে শুয়ে থেকে হুঙ্কার দিয়ে বলল, ঘর থেকে বের হ, 5 মিনিট পর পরিপূর্ণ কাপড় পরে এখানে হাজির হবি। আদিলের কোনো সময় নষ্ট না করে ঘর থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। চোখের সামনে রুচির ওই অবস্থা ভেসে উঠতেই আদিলের কান গরম হয়ে উঠল। রুচি উঠে বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নিল। এরপর দুহাতে মুখ ঢেকে বসে পড়ল। মাত্র গোসল শেষ করে চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়েছিল। যেহেতু ঘরে নক না করে কেউ প্রবেশ করে না, তাই ওড়না খাটের উপরেই রেখে গিয়েছিল। যদি জানতো এরকম কিছু হবে তাহলে কি আর এমন করতো? ইস, কি বিশ্রী ব্যাপার। যদি কেউ দেখে ফেলতো তাহলে কি হতো, ভাবতেই কিরকম লাগছে। আজ এই ছেলেকে উচিত শিক্ষা দিতে হবে। রাগে ফুঁসছে রুচি। বিছানার উপর পা তুলে বসে আছে। নিচেই মাটিতে আদিল নীল ডাউন হয়ে মাথা নিচু করে আছে। রুচি গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, এখানে কেন এসেছিলি? আমার বাথরুমের শাওয়ার দিয়ে পানি আসছিল না তাই। আর কারো ঘর নেই? না মানে তোটা সবচেয়ে কাছে তো তাই। বুঝলাম তো, নক করে ঢুকেছিলি। আদিল আমতা আমতা করে বলল। না মানে আমি ভেবেছিলাম তোর তো পরীক্ষা হচ্ছে, তুই হয়তো পরীক্ষা দিতে গেছিস। তাই বলে তুই এরকম হুড়মুড়িয়ে ঢুকে পড়বি? পাশাপাশি কে আছে না আছে সেসব খেয়াল না করি? সরি, ভুল হয়ে গেছে, আর করব না। রুচি মুখ ঘুরিয়ে নিয়ে মিনমিন করে বলল। কিছু দেখেছিস? আদিল বারবার ডানে বামে মাথা বাঁকিয়ে ঝাঁকিয়ে বলল। না না। এরপর কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, তবে যতটুকু দেখেছি তার জন্য আমি দায়িত্ব নিতে প্রস্তুত, সারা জীবনের জন্য। শেষ কথাটা আদিল বেশ আনন্দের সাথেই বলল। রুচি তো আশ্চর্যের শেষ পর্যায়ে। বিছানায় থাকা বই নিয়ে আদিলের মাথায় দিল একটা বাড়ি। আদিল ঠোঁট উল্টিয়ে মাথায় কয়েকবার হাত বুলালো। কান ধর। কি? বললাম কান ধর, কথা কানে যায়নি? আদিল দু হাত দিয়ে দোকান ধরল। এবার বল, আর কোনো দিন তোর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করব না। আদিল রুচির বলা বাক্যটাতেই রিপিট করলো। মনে থাকবে? হুম। এখন যা। সাহস কত বড়, বলে কিনা দায়িত্ব নিতে প্রস্তুত। না, দিন দিন এর অত্যাচার বেড়েই চলেছে। সকাল থেকে সূচি দাঁত দিয়ে নখ কেটেই চলেছে। পারতপুরের নখই কেটে ফেলে। এর পেছনে অবশ্য এক বিশেষ কারণ রয়েছে। আজ দুপুর 1টায় তার এসএসসি ফলাফল প্রকাশ হবে। তাই তো টেনশনে সে হাতের 12টা বাজিয়ে ফেলছে। ড্রয়িং রুম জুড়ে পিন নীরবতা বিরাজ করছে। সকলেই রেজাল্টের জন্য অপেক্ষা করছে। রুচি সোফায় বসে আছে, হাতে ল্যাপটপ এবং সূচির রোল নম্বর। সূচি বোনের সোফার পেছনে বসে থেকে মাঝে মাঝে উকিঝুঁকি করছে। রেজাল্ট পাবলিশ হতেই রুচির রেজাল্ট বের করলো। দেখেছো আপু? রুচি ওকে বলল। এদিকে আয়। রুচি ভয়ে ভয়ে ল্যাপটপের দিকে চোখ তুলে তাকালো।
জিপিএ 5 পেয়েছে দেখেই খুশিতে লাফিয়ে উঠল। সকলে মহা খুশি, কারণ যে মেয়ে সারাদিন লাফিয়ে বেড়ায় সে যে এত ভালো রেজাল্ট করেছে সেটা তো অবাক করার বিষয়। সূচি বান্ধবীদের সাথে কথা বলার জন্য নিজের ঘরে চলে গেল। রুচিও বোনের রেজাল্টে বেশ খুশি। রুচি সন্ধ্যায় বাড়ি ফেরার সময় দেখল রাস্তায় আদিল আর সূচি দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে ঝগড়া করছে। আশেপাশের মানুষজন যাওয়ার সময় ওদেরকে দেখে দেখে যাচ্ছে, কিন্তু সেদিকে ওই দুটোর কোনো খেয়াল নেই। ওদের নিজেদের মতো ঝগড়া করতে ব্যস্ত। তোরা এখানে কি করছিস? আপু দেখো না, আদিল ভাইয়া তখন বলেছিল যে আমাকে বিকালে ফুচকা খাওয়াবে, এজন্যই যাচ্ছি, কিন্তু এখন বলছে বাইক বের করবে না, আমাকে হেঁটে নিয়ে যাবে। তুমিই বলো, হিল পরে কি আমি অত দূর হাঁটতে পারবো? সেটা বলেছি দেখে বলছে তুই হিল খুলে অন্য স্যান্ডেল পরে আয়। এর মধ্যে এক বাইক এসে থামলো ওদের সামনে। তোরা রাস্তায় দাঁড়িয়ে গোল মিটিং করছিস কেন? আর কোনো জায়গা পেলি না? আমরা ফুচকা খেতে যাচ্ছি, তুমি যাবে নাকি সাথে আয়ন ভাইয়া? আচ্ছা চল যাওয়া যায়। আদিল, তুই বাইক বের করিসনি? না, এই তো সামনেই যাব, এই জন্য আর বাইক আনিনি। সূচি আয়ানের বাইকে উঠে বসলো। তুমি একা একা বাইকে যাবে, তোমার নিশ্চয়ই ভালো লাগবে না, তাই না? তার থেকে চলো আমি তোমাকে কোম্পানি দিই, ওরা হেঁটে হেঁটে আসুক। তুই যে না হাঁটার জন্য আমার সাথে যাচ্ছিস সেটা কি আমি জানি না ভেবেছিস? সূচি বলল। নাও আজকে ফুচকা কম্পিটিশন হয়ে যাক, দেখি কে সবচেয়ে বেশি খেতে পারে। না, তাহলে তো আমি হেরে যাব। তোরা মাঝে মধ্যে খাস, তাই তোরা বেশি খেতে পারবি। আমি তো তেমন খাই না, তার থেকে বরং টিম করা হোক। আদিল বলল। ঠিক আছে, তাহলে আমি আর রুচি এক টিমে। না, আয়ন ভাইয়াকে আমার ঘাড়ে চেপে দিলে হবে না, ভাইয়া তো ফুচকা খেতেই পারে না, তাহলে আমরা জিতবো কি করে? কি বললি? আমি তোর ঘাড়ে যাচ্ছি? না মানে এটা আনফেয়ার হয়ে যাবে না? সূচি দাঁত কেলিয়ে হেসে সরি বলল। তাহলে এক কাজ করা হোক, তোরা দুই ভাই এবং আমরা দুই বোন এক টিম, কি বলো? রুচির প্রস্তাবে সবাই রাজি হয়ে গেল। দুই বোন তো গপাগপ ফুচকা খেয়েই যাচ্ছে। মেয়েদের তো নিতান্তই পছন্দের খাবার ফুচকা। আদিলও বেশ কয়েকটা খেলো। এদিকে আয়নের অবস্থা খারাপ, 4-5টা খেয়ে আর খেতে পারছে না। শেষমেশ আর খেতে না পেরে আদিল হাঁফিয়ে উঠে বলল। আর পারবো না, একা একা কি যেতে সম্ভব? সুচির বাচ্চা, এই জন্যই তুই ভাইকে নিজের টিমে নিতে চাসনি। এতগুলো করে ফুচকা খেয়ে সবারই অবস্থা খারাপ। ঝালে এক একজনের নাক মুখ দিয়ে পানি পড়ছে। সূচি আর আয়ন তো আগেই বের হয়ে গেল। আদিল আর রুচি এখন রাস্তা দিয়ে হাঁটছে। রুচির এখনো ঝাল লাগছে বলে আদিল দোকান থেকে একটা জুস কিনলো। বোতল থেকে ছিপি খুলে রুচিকে দিল। রুচি কয়েক ঢোক খেলো, এখন একটু ভালো লাগছে তার। আদিল রুচির হাত থেকে জুসের বোতলটা নিয়ে নিজেও খেতে নিল। আরে আরে, ওটাতে তো আমি মুখ লাগিয়েছি। তাতে কি হয়েছে? ফাজিল, ওটা তাড়াতাড়ি আমাকে দে। পারলে নিয়ে দেখা। রাস্তায় মানুষজন চলাফেরা করছে বলে রুচি আর কিছু করতে পারল না। এদিকে আদিল তো চরম আনন্দে জুস পান করছে, যেন এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিষ্টি। রুচি ওকে রেখে একাই সামনে হনহন করে হাঁটতে লাগলো। আদিল হেসে কিছুটা দুষ্টুমি করে বলল। আরে কই যাচ্ছিস? দাঁড়া, আমাকে তোর সাথে নিয়ে চল। পরের দিন দুপুরের দিকে বাড়িতে একটা পার্সেল এলো। সূচি গিয়ে নাম চেক করে দেখলো তার নাম। ও মা, আমি তো কিছু অর্ডারই করিনি। ভাইয়া, মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি তো কিছুই অর্ডার করিনি। ডেলিভারি বয় সবকিছু চেক করে বলল। অ্যাড্রেসটা তো এটাই, এবং নামটা তো হচ্ছে সূচি। আপনি সূচি না? হ্যাঁ, কিন্তু পেমেন্ট অলরেডি করা হয়ে গেছে, এখানে একটা সাইন করে দিন। সূচি সাইন করে প্যাকেট খুলতে খুলতে ভিতরে এলো। কি রে, আবার কি অর্ডার করেছিস রে? আমি অর্ডার করিনি মা, কিন্তু আমার নামে অর্ডারটা দেখাচ্ছে। নিশ্চয়ই অর্ডার করে ভুলে গেছিস। আরে কি যে বলছো, অর্ডার করে কখনো ভুলে যাবো এটা কখনো সম্ভব? পার্সেল কবে পাবো সে আশায় তো আমার 2 দিন ধরেই ঘুমোই হয় না। সূচি প্যাকেট খুলে দেখলো কয়েকটা জামা। আরে এগুলো তো আমি সেদিন অনলাইনে দেখেছিলাম আর আপুকে দেখিয়েছিলাম সুন্দর নাকি সেটা জানতে। তার মানে আপু এগুলো আমার জন্য অর্ডার করেছে। মা জানো, আপু এগুলো আমার জন্য অর্ডার করেছে, দেখো কি সুন্দর। সূচি একটা একটা করে জামা তার মা এবং বড় মাকে দেখালো। পরে রুচি বাড়ি ফিরতেই সূচি বোনকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ আপু, জামাগুলোর জন্য আমার খুব পছন্দ হয়েছে। ভালো রেজাল্ট করেছিস, এগুলো সেজন্যই। ভবিষ্যতে ভালো করে পড়ালেখা করলে আরো ভালো পাবি। আচ্ছা।
রাতে রুচি নিচে নেমে দেখল তার মা, বড় মা এবং সুচি তিনজন মিলে অমিতাভ বচ্চনের সুরিয়া ভানসাম মুভি দেখছে। সেও তাদের সাথে বসে পড়ল। মুভি দেখতে দেখতে সুচি বলল, পপকর্ন থাকলে বেশি ভালো হতো। পপকর্ন খেতে খেতে মুভি দেখার মজাই আলাদা। মিতালি বেগম বললেন, তাহলে আদিলকে বল নিয়ে আসতে। হ্যাঁ, ঠিক বলেছ। সুচি আদিলকে ফোন দিল। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? আমি বাইরে আছি। কেন, কি হয়েছে বল। বলছি তুমি একটু পপকর্ন নিয়ে আসো তো, আমরা সবাই মিলে মুভি দেখছি। আচ্ছা। তাড়াতাড়ি এসো কিন্তু, না হলে তোমার পপকর্ন আনার আগে মুভি শেষ হয়ে যাবে। এখনই আনছি মেরি মা। আইডিয়াটা তোমার মায়েরই ছিল। বিচ্ছু কোথাকার। আদিল পপকর্ন নিয়ে এসে সুচির হাতে দিল। সুচি সেগুলো বাটিতে ঢালতে রান্নাঘরের দিকে গেল। এই সুচিকে আদিল ওর জায়গা দখল করে নিল, কারণ সুচি এতক্ষণ তার বোনের পাশে বসেছিল। রুচি কোনো দিকে পাত্তা না দিয়ে মুভি দেখতে মনোযোগী। সুচি এসে চেঁচামেচি শুরু করে দিল। ভাইয়া, তুমি আমার জায়গায় কেন? ওখানে আমি বসেছিলাম এতক্ষণ। তুই অন্য জায়গায় বস, না হলে নিচে বস। ফাঁকা ছিল তাই বসে পড়েছি, এখন এটা আমার। দেখো, ভালো হচ্ছে না কিন্তু, তাড়াতাড়ি ওঠো এখান থেকে। ভালো হচ্ছে না কিন্তু। আদিল মুখ ভেঙচিয়ে সুচিকে নকল করে বলল। সুচি এসে আদিলের পাশে বসে ওকে ঠেলতে শুরু করে দিল। ওদের এসব ঠেলাঠেলি ঝামেলায় রুচিকে ধাক্কা লাগছে। রুচি বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, তোরা দুজন কি একটুও শান্তি পেতে দিবি না? কি শুরু করলি? থাক, আমি উঠে যাচ্ছি। রুচি উঠে চলে যেতে নিতেই আদিল ওর হাত শক্ত করে ধরে রাখলো। এরপর সুচিকে কানে কানে বলল, তুই যদি এখন অন্য কোথাও বসিস তাহলে যা খেতে চাইবি তাই খাওয়াবো। ভেবে বলছো তো? প্রমিস? প্রমিস। সুচি উঠে গেল। রুচি হাত টান মেরে ছেড়ে নিল। আসলে এরা দুজনে কোনোদিন বড় হবে না। মিতালি বেগম ওদের জ্বালায় অতিষ্ঠ হয়ে বললেন। সুচি এক বাটি পপকর্ন মিতালি এবং শান্তা বেগমকে দিল, আর এক বাটি আদিল এবং রুচিকে। তারপর নিচে এক বাটি নিয়ে বসল। কিছুক্ষণ পর সুচি আদিলকে ডাকলো। আদিল ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সুচিকে ইশারায় হাঁ করতে বলল। আদিল মুখ খুলতেই সে তাক করে একটা পপকর্ন ছুঁড়ে মারল। এরপর দুজনে এভাবে পপকর্ন ছোড়াছড়ির গেম খেলছে। মাঝে মাঝে কয়েকটা রুচির গায়ে এসে লাগছে। রুচি এদের বাচ্চামি দেখে হাঁপিয়ে উঠল। রুচি আলমারি থেকে একটা বক্স বের করে সেটা কিছুক্ষণ নাড়াচাড়া করলো। তারপর সেটাকে পড়ার টেবিলের উপর রাখলো। রুদ্রের বার্থডে পার্টির দিন রাতে আদিলকে দিতে চেয়েছিল, কিন্তু সেদিন দুজনেরই মুড ভালো ছিল না বলে আর দেওয়া হয়নি। এখন কি দিতে যাব? না, এখন ওর ঘরে যাওয়া ঠিক হবে না, বরং ওই এসে নিয়ে যাক। রুচি ঘরের দরজার সিটকেনি খুলে দিয়ে এসে বিছানায় বসলো। এরপর আদিলের হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, আমার ঘরে আয় তো। আদিল বসে বসে মোবাইলে গেম খেলছিল। মেসেজের নোটিফিকেশন আসতেই দেখলো রুচি মেসেজ পাঠিয়েছে। আদিল গেম খেলা বাদ দিয়ে মেসেজ সিন করলো। ওদিকে ওর বন্ধুরা রাখছে। কিরে শালা, কই গেলি? তোরা খেয়াল, আমার এখন কাজ আছে। আদিল মেসেজ পড়ে ভাবলো, রুচি হয়তো মেসেজটা ভুল করে আমাকে দিয়েছে, নাহলে ওই ডাকবে আমাকে ওর ঘরে, তাও আবার এখন। আদিল নিশ্চিত হতে জিজ্ঞেস করলো। কাকে বলছিস? কিছুক্ষণের মধ্যে রিপ্লাই এলো। ফোনটা কি তোর নাকি পাড়ার লোকের? আমার ফোন পাড়ার লোক হতে যাবে কেন? তাহলে এসব আজে বাজে প্রশ্ন করছিস কেন? তুই সত্যিই আমাকে ডাকছিস? হাসছি। আদিল খুশি হয়ে হাত দিয়ে নিজের চুলগুলো ঠিক করে নিয়ে রুচির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর দুইবার নক করলো। ভেতর থেকে জবাব এলো। দরজা খোলাই আছে। আদিল ভেতরে ঢুকে বলল, বল। টেবিলের ওপর যে বক্সটা রাখা আছে ওটা নিয়ে যা। আদিল টেবিলের দিকে এগিয়েছে। বক্সটা হাতে নিয়ে খুলে দেখলো একটা সুন্দর ঘড়ি। এটা আমার জন্য? আদিল উৎফুল্লতায় সাথে খুশি হয়ে বলল, এত খুশি হওয়ার দরকার নেই। রুদ্রের জন্য যখন কিনেছিলাম তখন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছিল, সেজন্য নিয়েছি। তাহলে আমাকে কেন দিচ্ছিস? রুদ্রকে দিলেই পারতিস। তোকে দিয়েছি, তোর ভালো না লাগলে ফেলে দিবি নাকি কি করবি সেটা তোর ব্যাপার। দেখা হয়ে গেলে এখন যা, আমি ঘুমাবো। আদিল হাতে ঘড়িটা পড়তে পড়তে ঘর থেকে বের হলো। ঘড়িটা সুন্দর। বাই ওয়ান গেট ওয়ান অফার হয়েছে তো কি হয়েছে? যখন এটা কিনেছে তখন নিশ্চয়ই আমার কথা ভেবেই নিয়েছে, না হলে তো একটাই নিতে পারতো, তাই না? আদিল হাতে পড়া ঘড়ির একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করলো। ক্যাপশনে লিখলো, ফেভারিট ওয়ান।
ফেসবুক স্ক্রল করার সময় পোস্টটা রুচির চোখ এড়ালো না। আনমনে ঠোঁটে হাসি ফুটে উঠল। এ সময় মিমের ফোন এলো। হ্যালো, হ্যাঁ বল। কালকে কলেজে আসিস? কেন? কালকে আবার কলেজে কেন যাব? মাত্রই তো পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হয়েছে, এই জন্যে আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুর প্ল্যান করা হয়েছে। সেটা নিয়ে কালকে সবকিছু ফাইনাল হবে। ট্যুর? কোথায়? হয়তো কক্সবাজার। অত দূর? এই তুই চুপ করবি। তোর জন্য গত বছর ট্যুর মিস করেছি। এবার যদি কোনো নাটক শুরু করেছিস তুই, তোকে বাসা থেকে কিডন্যাপ করে হলেও আমার সাথে নিয়ে যাব। কালকে 10টায় কলেজে চলে আসিস। আচ্ছা। রুচি ভাবল মিম যেহেতু জোর করছে তাই এবার যেতেই হবে। ওইবার তো সিলেটে গিয়েছিল দেখে যেতে পারেনি, তো এবার তো বাঁচার আর কোনো উপায় নেই। আর তাছাড়া এই কয়েকদিন বাইরে থাকলে আদিলের থেকে দূরে থাকা যাবে। প্ল্যানটা খারাপ না। রুচি কলেজ থেকে ফিরেছে বেশ অনেকক্ষণ আগে। আজ তো কোনো ক্লাস ছিল না, জাস্ট একটা মিটিং ছিল। রুচি যদিও ভেবেছিল ম্যানেজিং টিমে জয়েন করবে, কিন্তু মিম মানা করায় আর ওখানে নাম দেয়নি। মিম বলছে, ঘুরতে যাচ্ছি, সেখানে আবার তোর কাজ করতে হবে? তুই নাম দিলে তো আমারও দিতে হবে। আমি ওসব কিছু করতে পারবো না। আমরা যাব এবং রিল্যাক্স করব, ব্যাস। দুপুরে খাবার টেবিলে বসে রুচি বলল, বাবা, একটা কথা আছে। হ্যাঁ বলো। বাবা আমাদের কলেজ থেকে 3 দিনের জন্য ট্যুরে নিয়ে যাচ্ছে। ও ভালো তো। কোথায় নিয়ে যাচ্ছে? কক্সবাজারে। ও আচ্ছা। বাবা তুমি অনুমতি দিলে আমিও যেতে চাচ্ছি। ওইবার তো যেতে পারিনি, তাই সব বন্ধুরা এবার জোর করছে। ঠিক আছে, তোমরা যখন যেতে চাচ্ছ তাহলে যাও। কবে যাওয়া? সামনে বৃহস্পতিবার। আপু, তুমি একাই ঘুরতে যাবা? তা আবার কক্সবাজার? আমিও তো তোমার সাথে যাব। ধ্যাৎ, ভালো লাগে না। নাজিমুদ্দিন সূচিকে সান্ত্বনা দিতে বললেন, আমরা সকলে একসাথে পরিবার নিয়ে কক্সবাজার যাব। মন খারাপ করো না, ঠিক আছে? আচ্ছা বড় বাবা। আদিল শুধু ওদের কথাবার্তা শুনল, তবে নিজে কিছুই বলল না। খাওয়ার বেশ কিছু সময় পরে আদিল আজিমুদ্দিনের ঘরের দরজায় নক করল। ভেতরে আসবো ছোট বাবা? হ্যাঁ আদিল, আয় ভিতরে আয়। কিছু বলবি? বলছিলাম যে রুচি তো কক্সবাজারে যাচ্ছে, ওর সাথে না হয় আমিও যাই। কারণ অত দূরে জানি কখন কোন সমস্যা দেখা দেয় না দেয়। তাছাড়া আমি তো ওসব জায়গা ভালো করে চিনি। কোনো সমস্যা হলেও সব কিছু সামলে নিতে পারবো। তোমার কি মনে হয়? তাহলে তো খুব ভালোই হয়। আমিও এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। যেহেতু রুচি যেতে চাইছে তাই মানাও করতে পারিনি। কিন্তু রুচি যে বলল পরিবারের কাউকে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু আমি তো ওই কলেজেরই স্টুডেন্ট। আমরা যেতে পারবো, কোনো সমস্যা হবে না। ও আচ্ছা, দাঁড়া, আমি তাহলে তোদের টাকাটা দিয়ে দিই। টাকা লাগবে না ছোট বাবা, আমার কাছে আছে। কিন্তু আমি অন্য কথা ভাবছি। কি? রুচি যদি আমাকে নিতে না চায়, হয়তো ভাববে আমাকে নিয়ে যাওয়া ঝামেলা। আজিমুদ্দিন, আমি ওর সাথে কথা বলে নিবনি। ওকে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে দেখে শুনে রাখবো। আজিমুদ্দিন যেন চিন্তামুক্ত হলেন। প্রত্যেকটা বাবাই তাদের কন্যাদের নিয়ে যথেষ্ট পজিটিভ। রুচির বাবাও তাই মেয়েকে একা ছাড়তে একটু দ্বিধা করছিলেন। কিন্তু আদিল যেহেতু সাথে যাচ্ছে তাই তার আর কোনো ভাবনা নেই। আদিল নিজের মিশনে সফল হয়ে বিজয়সূচক হাসি দিয়ে ঘরে প্রবেশ করল। রুচিকে বলল তো সে কিছুতেই সাথে নিয়ে যেতে চাবে না। তাই তো ছোট বাবার কানে কথাটা তুলল। আর দেরি না করে আদিল রিয়াকে ফোন লাগালো। এই প্রথমবার আদিল নিজে থেকে কল করেছে, তাই খুশি হয়ে রিয়া তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। হ্যাঁ আদিল, বলো কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, তুমি? আমি কি আর ভালো থাকতে পারি? তুমি সেদিন গেলে আর তারপর থেকে আর দেখাই দিলে না। তোমাদের তো কলেজে পরীক্ষা হচ্ছিল, তাই ডিস্টার্ব করিনি। ও, এই ব্যাপার? হ্যাঁ, তো শুনলাম তোমরা নাকি কক্সবাজার যাচ্ছ। হ্যাঁ, আগামী বৃহস্পতিবার যাচ্ছি, কিন্তু তুমি গেলে বেশি ভালো লাগতো। আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা তো আর হবে না। রুচির থেকে জানলাম পরিবারের কাউকে অ্যালাউ করছে না। ইস, যদি কোনো উপায় থাকতো। তুমি যদি যেতে চাও তাহলে আমি ব্যবস্থা করতে পারি। আমাদের ডিপার্টমেন্টের স্যারের সাথে আমার পরিচয় আছে, ওনাকে বলে রাজি হয়ে যাবেন। রিয়েলি? তাহলে তুমি একটু দেখো ব্যবস্থা করতে পারো কিনা। ঠিক আছে, আমি কথা বলে তোমাকে জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ রিয়া। আরে থ্যাঙ্কস জানাতে হবে না। ব্যাস, সব কিছু হয়ে গেল। সরি রিয়া, তোমাকে ব্যবহার করা ঠিক হচ্ছে না, কিন্তু আমি নিরুপায়। রুচিকে কিভাবে অত দূরে একা ছাড়তে পারি? ওকে তো ভালো করে বললেও আমার কথা শুনবে না, সেজন্যই তো এসব করা। আমাকে ছাড়া ওর কোথাও যাওয়া হচ্ছে না। রুচি চানাচুর।
রাতে খাবার টেবিলে বসে আজিমুদ্দিন রুচিকে উদ্দেশ্য করে বললেন, আদিলকে তোমার সাথে নিয়ে যাও, ওর সব কিছু চেনা জানা আছে, কোনো সমস্যা হবে না। রুচি হতবাক হয়ে গেল। কি বলছে বাবা এসব? হঠাৎ করে আদিলকে সাথে নিয়ে যেতে বলছে কেন? ওকে যে কিছুতেই আমার সাথে নিয়ে যেতে পারবো না, সেটা এখন তোমাকে কি করে বোঝাই বাবা? রুচি ব্যাপারটাকে সামলাতে শান্ত কণ্ঠে বলল। কিন্তু বাবা পরিবার থেকে কাউকে অ্যালাউ করছে না, তখন তো বললামই। এবার আদিল মুখ খুলল। আমি তোর পরিবারের হয়ে যাচ্ছি না, আমি কলেজের স্টুডেন্ট হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের নিয়ে যাচ্ছে? না, তবে আমি অলরেডি কথা বলে নিয়েছি। ঠিক আছে বাবা, তুমি যা বলছো তাই হবে। রুচি কোনো মতে খাওয়া শেষ করে টেবিল ছেড়ে উঠে গেল। রাতে সরাসরি আদিলের ঘরে ঢুকে ধমকের স্বরে জিজ্ঞেস করল, তুই বাবাকে কি বলেছিস? আদিল নিজের কাজে ব্যস্ত ছিল, তাই রুচির উপস্থিতি বুঝতে পারেনি। হঠাৎ করে এই তীক্ষ্ণ কণ্ঠের প্রশ্ন শুনতেই চমকে সেদিকে তাকালো। রুচিকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তো কিছু বলিনি। তাহলে বাবা তোকে আমার সাথে কেন যেতে বলছে? তোকে একা পাঠাতে ছোট বাবা খানিকটা চিন্তিত ছিলেন, পথে ঘাটে কখন বিপদ ঘটে না ঘটে, তাই আমাকে বললেন আমি যেন তোর সাথে যাই। আমাকে এত বিশ্বাস করে বললেন, আমি কি তার কথা ফেলতে পারি বল? তাই আমিও রাজি হয়ে গেলাম, না হলে কক্সবাজার ক্ষত গিয়েছি, আবার যে কি করব। আদিলের কথা শুনে রুচির সন্দেহ মিটল না। তার কেন জানি মনে হচ্ছে আদিল নিজেই যাওয়ার জন্য ওর বাবাকে বলেছে। সব জায়গায় আমার তোদেরকে বেঁধে নিয়ে যেতে হবে? ওখানে আমি ছুটি কাটাতে যাচ্ছি, কাউকে দেখে রাখতে না। কে দেখে রাখতে বলেছে? তুই তোর মতো নিশ্চিন্তে ঘুরবি, আমার কথা ভাবতে হবে না। সেটা তো দেখাই যাবে কতটা নিশ্চিন্তে ঘুরতে পারি। রুচি চলে যেতে নিলে আদিল বলল, এখনই যাচ্ছিস কেন? বস, একটু গল্প করি। তুই কর গল্প। আদিল মনে মনে ভাবল, এই কয়েকটা দিন একে বেশি চালানো যাবে না, না হলে আবার যাওয়া ক্যান্সেল করে দিবে। আদিলের ঘর থেকে বের হয়ে রুচি সরাসরি ছাদে চলে এসেছে। রাগে তার শরীর রিরি করছে। এত সুন্দর প্ল্যানটাকে লণ্ডভণ্ড করে দিল। যাওয়ার জন্য যতটুকু এক্সাইটমেন্ট ছিল এটাও এখন আর নেই। না জানি এবার কি ঘটতে চলেছে। বুধবার রাতে রুচি প্যাকিং করতে শুরু করলো। কাল ভোরে রওনা দিতে হবে। একবার তো ভেবেছিল যে যাবে না, কিন্তু যেইমাত্র মিমকে এটা বলেছে, মিম তো রেগে আগুন, যা ছাড়া ছেড়েছে। রুচির তো মুখ পুরাই বন্ধ করে দিয়েছে, কাটকাট গলায় বলে দিয়েছে এরপরে যদি এরকম করে তাহলে রুচির সাথে আর কথাই বলবে না, আরও নিজেও কোথাও যাবে না। বেচারি রুচিরই বা আর কী করার আছে। রুচি 3 দিনের ট্রিপের জন্য 3টা লং টপস আর জিন্স নিল। যেহেতু পানিতে নামবে তাই সুতির কোনো জামা নিল না, আর ট্রাভেল করার সময় সব পরে কমফোর্টেবল ফিট করতে পারবে। রুচি আরও কিছু প্রয়োজনীয় জিনিসপাতি সব গুছিয়ে নিল। কোথায় ভাবলাম 3 দিন সবকিছু থেকে দূরে থাকবো, তা না উল্টো 3 দিন আরো ওর সাথে কাটাতে হবে। এ সময় দরজার কড়া নড়ে উঠল। কে? আমি। রুচি বিড়বিড় করে বলল, শয়তানের নাম নিতেই শয়তান হাজির। কি চাই এখানে? আমি বুঝতে পারছি না, আমার যাওয়ার কথা শুনে তুই মুখটা অমন প্যাঁচার মতন করে রেখেছিস কেন? রুচি জানাচুর। তোকে বলেছি না আমাকে এসব উল্টাপাল্টা নামে ডাকবি না। আর সঙ্গে করে একটা জলজান্ত সিসিটিভির সাথে নিয়ে যাচ্ছি, মুখ তো এরকম করে রাখারই কথা। সবকিছু গুছিয়ে নিয়েছিস? তুই? আমাকে আবার কি নিতে হবে? 2-3টা শার্ট প্যান্ট নিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। গুড। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়, কাল আবার অনেক সকালে উঠতে হবে। কথাটা আমাকে না বলে নিজেকে বল। আমার তো সকালে ওঠার অভ্যাস আছে। তুই যা শুয়ে পড়। আদিল ফোন বের করে রুচির দিকে ধরল। 6টা থেকে 6:30 পর্যন্ত 5 মিনিট পর পর অ্যালার্ম লাগিয়েছে। দেখেছিস, ঘুম থেকে দেরি করে ওঠার কোনো চান্সই নেই। আদিল এতগুলো অ্যালার্ম লাগিয়েছিল ঠিকই, কিন্তু সেগুলো কোনো কাজে দিল না, কারণ সে ভোর থেকেই জেগে আছে। রুচির সাথে ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে ঘুমাতে পারেনি, তাই অ্যালার্মের কোনো প্রয়োজন হলো না। তাছাড়া কিছুটা দুশ্চিন্তায় ছিল, যদি একবার ঘুম থেকে উঠতে পারে না। আদিল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। এরপর ঘর থেকে বের হয়ে রুচিকে ডাকতে গেল। রুচি সকালবেলা উঠে রেডি হয়ে একবার সুচির ঘরে গেল। সুচি গভীর ঘুমে আচ্ছন্ন। রুচি বোনের মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে এলো। অন্যরা কেউ না উঠলেও 2 মা তাদের সন্তানদের বিদায় দিকে ঠিকই উঠেছেন। দুজনেই খুব সাবধানে থাকবি, ঠিক আছে? আর রুচি, সারাদিন আদিলের কাছাকাছি থাকিস বাবা, ওকে যেন একটু একা ছাড়িস না। তোমরা কোনো চিন্তা করো না তো, আমি থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না।
মা এবং বড় মাঠ থেকে বিদায় নিয়ে ওরা কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজের সামনে দুটো বাস অপেক্ষা করছে। পেছনের বাসের পাশেই মিম দাঁড়িয়ে, তার থেকে একটু দূরে রুদ্র এবং রিয়া। আদিল রুচির ব্যাগটা নিজের হাতে নিল। মিম ওদের দেখে হাত নাড়ালো। রুচি হেসে ওর কাছে গেল। রিয়া তো আদিলকে পেয়ে মহা খুশি। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। এবার ট্রিপটা ইন্টারেস্টিং হবে। এটা তো তোমার জন্যই সম্ভব হলো। রিয়া হাত দিয়ে নিজের চুল পেঁচাতে পেঁচাতে নিচু ভঙ্গিতে মিটমিট করে হাসলো। বাস ছাড়ার সময় হয়ে যেতেই সকলে বাসে উঠে পড়ল। রুচি এবং মিম এক সিটে বসলো। তার ঠিক পেছনেরটাতে আদিল এবং রুদ্র বসেছে। রিয়াকে আদিলের সিটের বিপরীতে অন্য একটা মেয়ের সাথে বসতে হলো। বসার অ্যারেঞ্জমেন্ট শেষ হতেই বাস চলতে শুরু করলো। রুচি আর মিম গল্প করতে করতে সময় কাটাচ্ছে। মিম সাথে অনেকগুলো চিপস নিয়ে এসেছে, সেগুলোই বসে বসে দুজনে খাচ্ছে। জার্নি করার সময় না খেলে নাকি তার ভালো লাগে না। পেছনে বসা আদিল এবং রুদ্রদের অফার করলো, কিন্তু ওরা কেউ নিল না। সময়ে সময়ে বাস ব্রেক দিল। দুপুরে সকালে একসাথে লাঞ্চ করেছে। টানা কয়েক ঘন্টা জার্নি করে হিমছড়িতে পৌঁছালো তারা। কলেজ কর্তৃপক্ষ আগে থেকে হিমছড়ি হলিডে ইন রিসোর্টে বুকিং দিয়ে রেখেছিল। সূর্য তার আলো ছড়ানো শেষ করে অস্ত গিয়েছে, তবুও গোধূলি আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। বাস থেকে নেমে সকলে নিজেদের ব্যাগপত্র কালেক্ট করলো। দুদিকে পাহাড়ে ঘেরা ফাঁকা স্থানে বিশাল জায়গা দখল করে রিসোর্টটা অবস্থিত। রুচি গাড়ি থেকে নেমে আশেপাশে তাকালো। দূরের ওই পাহাড়গুলো এখান থেকে খুব ছোট দেখাচ্ছে। জায়গাটা ফাঁকা হলেও অনেক গাছগাছালি আছে। শীতল হাওয়া গায়ে এসে বাড়ি খাচ্ছে এবং পরিবেশটাকে আরও মনোরম করে তুলছে। ভেতরে প্রবেশ করে যে যার বরাদ্দকৃত ঘরে চলে গেল। মেয়েরা এক ঘরে 4 জন করে থাকবে। মোটামুটি বড় সাইজের ঘরে পাশাপাশি দুটো খাট পাতা। ছেলেদের ক্ষেত্রে একই ব্যবস্থা করা হয়েছে। আদিল রুচির ব্যাগের ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, বিশ্রাম নে। আদিল যেতেই মিম বলল, ইস, কেউ একটু এভাবে আমার ব্যাগ ঘরে পৌঁছে দিল না। আজ বিশ্রাম নিতে বলার কেউ নেই বলে, হায়। মিমের এমন নাটকে রুচি শুধু চোখ রাঙালো। রুচি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আগে মায়ের কাছে কল লাগালো। যতক্ষণ পর্যন্ত ফোন পাবে না ততক্ষণ পর্যন্ত উদ্বিগ্নতায় সময় কাটাবে, সেটা ভালো করেই জানে রুচি। এজন্যই তো পরিবারকে চিন্তামুক্ত করতে আগে জরুরি কাজটা সম্পূর্ণ করলো। ক্লান্তি সারাতে সবাই আগে বিশ্রাম নিল। তারপর ঘর থেকে বের হয়ে আশেপাশে ঘুরে দেখতে লাগলো। রিসোর্টটা বিশাল এবং ইন্টেরিয়রও খুব সুন্দর। সকলের একসাথে ডিনার করলো। কাল সকালে গাইডের সাথে পাহাড় আর ঝর্ণা দেখতে যাবে, তাই আজ রাতে আপাতত সবাই একসাথে বসে গান আড্ডার মাধ্যমে সময় কাটাবে। বেশ রাত পর্যন্তই সবাই গল্প করলো, গানের কলি খেললো। এরপর স্যার ম্যাডামদের ধাওয়া খেয়ে সকলে ঘরে চলে গেল। এক বিছানায় মিম আর রুচি শুয়ে পড়ল, অন্য বিছানায় রিয়া এবং তিথি। আদিলের একবারও কোনো মেসেজ না পেয়ে রুচি ভাবল, তাহলে সত্যি এবার আমাকে স্পেস দিচ্ছে। যাক, যেমন হচ্ছে তেমনই চলুক। আদিল ব্যাগ দিয়ে যাওয়ার পর থেকে আর একবারও কথা হয়নি রুচির সাথে। সবাই যখন একসাথে বসে আড্ডা দিচ্ছিল তখন আদিল অন্যদের সাথে বসেছিল, তাই কথা হয়নি। শুধু চোখাচোখি হয়েছে কয়েকবার। তখন অনেকক্ষণ ঘুমিয়েছি, এখন আর ঘুম আসছে না। চোখ বন্ধ করে রাখ, তাহলেই ঘুম আসবে। ধুর, সেই তখন থেকে তো চোখ বন্ধ করে রেখেছি, তাও আসছে না। তাহলে এক কাজ কর, চোখের পাতা বারবার মিটমিট করতে থাক, তাহলে দেখবি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বি। মিম রুচির কথা অনুযায়ী কাজ করলো, কিন্তু কোনো উপকার না পেয়ে ফোনে ভিডিও দেখতে শুরু করলো। অপর বেড থেকে রিয়া বলে উঠল, মিম, এত রাতে তুই এসব বন্ধ করবি? আমি শব্দে ঘুমোতে পারছি না। আচ্ছা, সরি। বলে মিম সাউন্ড অফ করে দিল। মিমের এই অবস্থা দেখে রুচি ফিসফিস করে বলল, চল দুজনে লুডো খেলি। রুচির প্রস্তাবে খুশি হয়ে গেল মিম। এরপর দুজনে লুডো খেলে রাত কাটালো। ভোরের দিকে দুজনে ঘুমাতে গেল। একটু পরেই রিয়ার ওদেরকে ডাকতে শুরু করলো, এই তোরা দুজন ওঠ, 7:30 বাজে। ওঠ, কখন রেডি হবি? 8টার মধ্যে যেতে বলেছে। সারা রাত ঘুম পূর্ণ না হয় ওদের দুজনেরই অবস্থা খারাপ। দুলতে দুলতে দুজনে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হতে যেই না চোখে পানির ঝাপটা দিল
অমনি চোখ দুটো জ্বলে উঠল রুচির। কোনো মতে ড্রেস পাল্টিয়ে চুলগুলো হাত দিয়ে বাঁধতে বাঁধতে বের হলো। সবার শেষে রুম থেকে রুচি আর মিম বের হলো। এদিকে সকল এসে যাওয়ার পরও রুচিকে দেখতে না পেরে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ল আদিল। রুচির তো সকালে ওঠার অভ্যাস আছে, তাহলে তো এত দেরি করার কথা না। কোথায়ও এখনো আসছে না যে। বারবার রুচির ঘরের দিকে দৃষ্টি বিচরণ করছে আদিল। রুচি চুলগুলো বেনি করতে করতে নামছে আর মিমের সাথে কথা বলছে। আরও জেগে থাক রাত করে। তুই তো লুডো খেলার কথা বললি, আমি কি বলেছিলাম? সেটা তো তুই একা একা জেগে থাকবি দেখে আমার খারাপ লাগছিল বলে লুডো খেলার কথা বলেছি। তো তুই বারবার আমার গুটি কেটে দিচ্ছিলি কেন? তুই না কাটলে তো খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, না জিতা পর্যন্ত তো তুমি খেলা বাদ দিতে মনে হয়। রুচিকে আসতে দেখে আদিল ওর পাশে যেয়ে দাঁড়ালো। এত দেরি হলো কেন তোর? সারা রাত ঘুমাইনি, এজন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। সারা রাত ঘুমাসনি মানে কি করেছিস? লুডো খেলেছি। আদিল ভাবল রুচি হয়তো বিরক্ত হয়ে কথাটা বলছে, তাই আবারও জিজ্ঞেস করলো। বল না কি করেছিস? রুচি এবার আদিলের দিকে মুখ তুলে তাকালো। এক কথা কতবার জিজ্ঞেস করবি? বললামই তো লুডো খেলেছি। কার সাথে? কার সাথে আবার? মিমের সাথে। ও তাই বলে সারা রাত জেগে জেগে খেলতে হবে? চোখ দুটো যে লাল হয়ে আছে। হোক। বলতে বলতে রুচি হাই তুলল। আদিল বুঝলো ঘুম না হওয়ার কারণে রুচি এরকম চিড়চিড় করছে, তাই সবার দৃষ্টি ফাঁকি দিয়ে বেরিয়ে গেল। রুচির পাশে আদিলকে দেখতে না পেয়ে ভাবল, এখানেই তো ছিল, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। আদিল যে আগে 2 কাপ কফি নিয়ে আসলো, এরপর রুচিকে দিয়ে বলল, ধর খেয়ে নে, আর একটা তোর বান্ধবীকে দিস। রুচি 2 হাতে কাপ নিয়ে একটা মিমকে দিল। কফি দেখে মিমের মন আনন্দে লাফিয়ে উঠল। কফি কোথায় পেলি? আদিল এনেছে। ও আচ্ছা, বেশ এটারই দরকার ছিল। গরম গরম কফিতে দুজনে তৃপ্তি সহকারে চুমুক বসালো। ও তো দেখছি তোর বেশ খেয়াল রাখছে। রুচি উপরে নিচে মাথা ঝাঁকিয়ে বলল, বাসায় সবাইকে বলে এসছে আমাকে দেখে রাখবে, সেই দায়িত্বই পালন করছে। শুধু কি দায়িত্ব নাকি অন্য কিছু? শুধুই দায়িত্ব। রুচি দাঁতে দাঁত চেপে বলল আর মনে মনে ভাবল, এটা ঠিক কোনো কথা বলার আগেই ও বুঝে যায় আমার কি দরকার। তবে এটা শুধু দায়িত্বশীলতায় সীমাবদ্ধ থাক। অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে পাহাড়ের দিকে যাচ্ছে সবাই। স্টুডেন্টটা তো ইতিমধ্যেই হাঁফিয়ে উঠেছে। সঙ্গে থাকা গাইড বললেন, আর একটু পথ, এরপর এমন সুন্দর দৃশ্য দেখতে পাবি যে নিমেষেই সব ক্লান্তি দূর হয়ে যাবে। হলো তাই। হিমছড়ির বড় বড় পাহাড় চূড়া দেখে সকলেই নিষ্পালক দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগতো। কিছু সময় ওখানে কাটিয়ে এরপর গেল ঝর্ণা দেখতে। প্রাকৃতিক ঝর্ণার অপরূপ দৃশ্য দেখে রুচি তো হা হয়ে গেছে। এখনই এই অবস্থা? আরো কত কি দেখার বাকি আছে। জায়গাটা এত সুন্দর কেন আদিল? আদিল তো রুচিকে দেখছে। মুগ্ধতায় রুচির চোখ জোড়া চকচক করছে। ঠোঁটে হালকা হাসির রেখা ক্রমাগত বেড়ে চলেছে। টিচাররা সবাইকে সাবধানে পানিতে নামতে বললেন, কিন্তু কে শোনে কার কথা। সকলে ঝর্ণার পানিতে ঝাঁপিয়ে পড়ল। রুচি পানিতে নামার আগে চতুর্দিকের ভিডিও বানিয়ে নিল। ছোট বোনটা তার সাথে আসতে পারেনি বলে নিশ্চয়ই মন খারাপ করছে, তাই আগে ভিডিওটা সুচিকে পাঠিয়ে দিল। মিম অলরেডি নেমে পড়েছে পানিতে। আদিল বলল, পানিতে নামবি না? হ্যাঁ নামবো তো, কিন্তু আগে ফোন এবং ব্যাগ রেখে আসি। ঠিক আছে। রুচি ফিরে আসতেই আদিল ওর দিকে হাত বাড়িয়ে দিল। রুচি ভুরু কুচকে তাকালো। ওভাবে তাকিয়ে লাভ নেই, পাথরগুলো অনেক পিছিল। একবার পড়ে গেলে আর একটা হাড্ডিও অবশিষ্ট থাকবে না, আর তোর কিছু হলে সবাই মিলে আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবে। রুচি আশেপাশে তাকিয়ে ভালো করে দেখে নিল। অনেক মেয়ে ছেলেদের হাত ধরে পানিতে নামছে, আবার একসাথে হাত ধরে পানিতে দাঁড়িয়ে আছে। শেষমেশ রুচি ও আদিলের হাত ধরে খুব সাবধানে পানিতে নামলো। কনকনে ঠান্ডা পানিতে পা রেখেই চমকে উঠে আদিলের হাত আরো শক্ত করে চেপে ধরল। এত ঠান্ডা পানি? এখানকার পানি এরকমই, সবসময় ঠান্ডা থাকে। রুচি এরপর ধীরে ধীরে এক পা করে যত গভীরে যেতে থাকলো, ততই পানি উপর দিকে বাড়তে থাকলো। রুচি মিমের কাছাকাছি যেয়ে আদিলের হাত ছেড়ে দিল। এরপর 2 বান্ধবী মনের সুখে
পানিতে ভিজতে থাকলো। ওদের থেকে কিছুটা ব্যবধানেই ছিল আদিল। আদিলকে একা দেখে রিয়া সেখানে চলে এলো। এরপর দুহাত ভর্তি পানি নিয়ে আদিলের মুখে ছুড়ল। আদিল কিছুটা হকচকিয়ে যায়, কিন্তু রিয়া খিলখিল করে হেসে উঠল। তবে সে হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। আদিলের দিকে তাকিয়ে যেন হাসতে ভুলে গেল। আদিল চোখ মুখ শক্ত করে চুলগুলোতে লেগে থাকা পানি ঝাড়ছে। নেভি ব্লু রঙের শার্টটা শক্তপোক্ত বুকের সাথে লেপ্টে আছে। ভেজা শার্টটি আদিলের দেহের গঠন স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। সেই দৃশ্যই রিয়া হাঁ করে দেখছে। অন্য সময় রিয়ার মুখ সব সময় চললেও এখন মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না। কোনো অকাজ করে ফেলার আগে সে চুপচাপ এখান থেকে বিদায় নিল। এর আবার কি হলো? যাক গেছে, ভালো হয়েছে। রিয়ার হাসির শব্দ শুনে এদিকে তাকিয়েছিল মিম এবং রুচি। এই রুচি দেখ দেখ। রুচি কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে বড় করে একটা শ্বাস ভেতরে টেনে নেয়। এরপর পানিতে ডুব লাগালো। রিয়া চলে যাওয়ার পর আদিল আবারও রুচির দিকে নিজের দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু রুচিকে দেখতে পেল না। আশেপাশে তাকিয়ে দেখলো, কিন্তু তবুও চোখে পড়ল না। মিম একাই দাঁড়িয়ে আছে। এখনই তো এখানে ছিল, এত কম সময়ের মধ্যে কই গেল? তাও আবার আমাকে না বলে। মিমকে জিজ্ঞেস করে দেখি, ও নিশ্চয়ই জানবে। আদিল মিমের পাশে যে দাঁড়িয়ে কিছু জিজ্ঞেস করতে নেবে তার আগেই কে একজন তার সাথে ধাক্কা খেল। হঠাৎ এরকম হওয়ায় আদিল কিছুটা পিছিয়ে গেল, কিন্তু রুচিকে দেখে নিজেকে সামলিয়ে নিল। এদিকে আদিলের চওড়া বুকে ধাক্কা খেয়ে রুচি নাকে ব্যথা পেল। দম ফুরিয়ে আসায় পানি ছেড়ে উঠছিল সে, কিন্তু কে জানতো আদিল সামনে এসে দাঁড়িয়েছে। রুচি নিজেকে তাড়াহুড়ো করে আদিলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তুই এতক্ষণ ধরে পানিতে ডুবেছিলি? হুম। কেন? বাই এনি চান্স যদি কিছু হয়ে যেত? আদিল খানিকটা ধমকিয়ে বলল। এমনি কিছু হবে না। নাকে বেশি লেগেছে দেখি। ইস, লাল হয়ে গেছে। আদিল হাত দিয়ে রুচির নাক বুলিয়ে দিল। আহ, ছাড় তো। তুই এখানে কি করছিস? এক্ষুনি না তোকে রিয়ার সাথে দেখলাম। জানি না ওর কি হয়েছে, হঠাৎ করেই চলে গেল। যাই হোক, এখন উঠে পড়। বেশিক্ষণ ঠান্ডা পানিতে থাকলে আবার অসুস্থ হয়ে পড়বি, তাহলে আর কাল কোথাও ঘুরতে পারবি না। এদিকে সব সময় ট্যুরিস্টদের আনাগোনা লেগেই থাকে, তাই তো কিছু সময়ের মধ্যে অনেক মানুষ জমে গেল। ভিড় বাড়তে থাকার কারণে আদিল ওদের দুজনকে পানি থেকে উঠিয়ে নিয়ে এলো। বিকেলে সকলে মিলে আগে লাল কাঁকড়া বেঁচে গেল। এদিকটা খুবই নিরিবিলি এবং শান্তিপূর্ণ। এর নামে লাল কাঁকড়া বীচ হওয়ার অন্যতম কারণ হলো এখানে আসলে লাল কাঁকড়া পাওয়া যায়, তবে সেটা সব সময় নয়, শুধু শীতকালেই। এখন যেহেতু শীতকাল নয়, তাই ওদের দেখা পাওয়াটা দুর্লভ, তবে ভাগ্য ভালো থাকলে কয়েকটা পাওয়া যেতে পারে। এরপর সেখান থেকে গেল ইনানি বিচে। এই জায়গাটি হচ্ছে সূর্যাস্ত দেখার সবচেয়ে সুন্দর স্পট। সূর্য ডুবার দৃশ্য দেখার জন্যই সকলে এখানে ভিড় জমায়। জ্বলন্ত অগ্নিপিণ্ডটি যেন ধীরে ধীরে সাগরের গভীরে তলিয়ে যাচ্ছে। সোনালি রঙের আলো তার চারদিকে আভা ছড়াচ্ছে। রুচি বালিতে বসে দুহাতে হাঁটু ধরে রেখে সে দৃশ্য উপভোগ করছে। ওরার একপাশে মিম, অপর পাশে আদিল। মিম এই সুন্দর দৃশ্যটাকে ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত। আদিল পা মেলে বসে, দুহাত পাশে রেখে শরীরের সমস্ত ভর তাতে ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে আছে, আর মাঝে মাঝে আর চোখে রুচিকে দেখছে। চারদিকে অন্ধকার করে সন্ধ্যা নেমে এলো। সঙ্গে সঙ্গে আশেপাশের কৃত্রিম আলো জ্বলে উঠল। কিছুক্ষণ পর টিচাররা সবাইকে রিসোর্টে ফিরে যাওয়ার জন্য একত্র করলো। এরপর বাসে উঠে 1 ঘন্টা পথ অতিক্রম করে রিসোর্টে পৌঁছালো। সকলে কিছুক্ষণ সময় নিজ নিজ রুমে কাটিয়ে বেরিয়ে এলো। এরপর কালকের মতো আজকেও সবাই গোল করে বসলো, তবে আজকে ভেতরে বসেনি। রিসোর্টের বাইরে ফাঁকা জায়গায় আগুন জ্বালানো হয়েছে, তার পাশে চাদর ফেলে গোল করে ঘিরে সবাই বসলো। আজকে ঠিক করলো ট্রুথ আর ডেয়ার খেলবে। এর জন্য কয়েকজন চেয়ে হোটেল থেকে ছোট একটা টুল এবং একটা কাচের বোতল নিয়ে আসলো। শুরু হয়ে গেল খেলা। কিছুক্ষণের মধ্যে আড্ডা জমে উঠল। বোতল স্পিন করে যার দিকে থামছে তাকে দেওয়া হচ্ছে অপশন। মেয়েরা বেশিরভাগ ট্রুথ নিলেও ছেলেদের জোর করে ডেয়ার নেওয়ানো হচ্ছে। কয়েক রাউন্ডের পরে প্রথমে আদিলের দিকে বোতল থামলো। আদিলকে ডেয়ার দেওয়ার পালা হলে রিয়া হাত তুলে বলল, ডেয়ারটা আমি দেই। সকলে রাজি হয়ে গেল। রিয়া বলল, তুমি 50 বার পুশ আপ দিবে। আদিল বলল,
এই সামান্য জিনিস, ঠিক আছে? দাঁড়াও, তবে একটা শর্ত আছে। কি শর্ত? উইদাউট টি শার্টে করতে হবে। শর্ত অনুযায়ী আদিল তাই করলো। ওকে টি শার্ট খুলতে দেখে সকলের মধ্যে হইচই পড়ে গেল। কোনো কোনো মেয়েরা হিহিক করছে। মিম রুচির কানে কানে বলল, ওই আদিলকে খালি গায়ে দেখতে চাচ্ছিল, বুঝলি? এর জন্যেই এইসব করেছে। দেখেছিস কি চালাক, কিছু সে ওর থেকে। ওর ওর থেকে কি শিখবো? আর রিয়াকে কি বলছিস? ও না হয় দিল, তাই বলে ওই ঢ্যাং ঢ্যাং করে শার্ট খুলে ফেলবে? লজ্জার শরম তো বাড়িতে রেখে এসছি মনে হয়, বিয়াদ্দবটা। ধ্যাত, তোকে কিছু বলাই বেকার। আদিল পুশ আপ শেষ করে নিজের জায়গায় যেয়ে বসল। রুদ্র এবং আদিল পাশাপাশি বসেছে। রুদ্রের পালা আসলে তাকেও ডিয়ার নিতে বলা হলো, কিন্তু রুদ্র না করে দিল। সে বলল সে ট্রুথ নেবে। ওর এক বন্ধু বলল, তুই যদি এখানে থাকা কাউকে পছন্দ করিস তবে তার নাম বলতে হবে। কিন্তু রুদ্র সেটাও মানা করলো। তাহলে অন্তত নামের প্রথম লেটারটা বল ভাই, এটা বলতেই হবে। আচ্ছা বলছি। আর ও, ধ্বনিতে চারদিক মুখরিত হলো। পাশে জ্বলতে থাকা আগুনের ন্যায় আদিলের চোখ দুটো দাউ দাউ করে জ্বলে উঠল। সাথে পরিবর্তন হলো মুখের ভঙ্গিমা। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রুচি একবার আদিলের মুখপানে চোখ তুলে দেখালো। সে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রুচির দিকেই দেখছিল, কিন্তু রুচি সেই দৃষ্টি গায়ে মাখল না, কারণ সে মনে মনে প্রার্থনা করতে ব্যস্ত তার দিকে যেন বোতল না থামে। রুচির প্রার্থনায় যেন কবুল হলো এবং বোতল ওর দিকে না থেমে ওর পাশে থাকা মিমের দিকে থামলো। রুচি যেন হাত ছেড়ে বাঁচল। মনে মনে খোদার কাছে শুকরিয়া আদায় করলো। মিম নিজে থেকে ডিয়ার চুজ করলো। একজন বলল আননোন নাম্বারে কল লাগাও এবং তার সাথে ফ্লার্ট করতে হবে। মিম রাজি হয়ে গেল। সবাই মিলে বলে বলে 11 ডিজিটের একটা নাম্বার তৈরি করলো। মিম গলা ছেড়ে কল লাগালো অপরিচিত সেই নাম্বারে। সকলকে ঘিরে অধীর হয়ে অপর পক্ষের কল রিসিভ করার অপেক্ষা করছে। অপরিচিত ব্যক্তিটি ফোন ধরতেই মিম স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যালো, হ্যালো, কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমি কে? কিভাবে পারলে জান? আগে তো সকাল সন্ধ্যার দিন রাত শুধু আমাকেই খুঁজতে, আর এখন চিনতে পারছো না? হোয়াট? কি সব আজে বাজে কথা বলছেন? কে আপনি? এখন তো আমার কথা আজে বাজেই লাগবে। নিশ্চয়ই অনুভব পেয়ে গেছো। রং নাম্বার। না, আমি রাইট নাম্বারেই কল দিয়েছি। এসব বেয়াদবি অন্য কোথাও গিয়ে করবেন, বুঝেছেন? একজন পরপুরুষকে কল দিয়ে এসব বলতে লজ্জা করে না? আজকাল মেয়েদের চেয়ে এত অধঃপতন। মেয়েদের নামে এসব কথা শুনে মিম মুহূর্তেই খেপে গেল। ওই মিয়া, মুখ সামলে কথা বলবেন। এটা প্র্যাঙ্ক কল, ওকে? বুঝতেই তো পারছেন যে মজা করে এমন করা হচ্ছে। তাও তো ঠিকই কথা বলতেছেন। অপরিচিত নাম্বার জেনেও কল কেটে দিলেন না কেন? যত সব। হ্যাঁ। বলে মিম নিজেই কল কেটে দিল। কি বললেন? হ্যালো? ছেলেটি কান থেকে ফোন নামিয়ে দেখলো অলরেডি কেটে দিয়েছে। আজব মেয়ে তো। একদম সেদিন ওই মেয়েটার মতো। মনে হলো গলার শুরু একই, আবার কথা বলার ধরন একই লাগলো। কিন্তু আমার নাম্বার পেল কোথায়? স্যার, আপনার মিটিংয়ের সময় হয়ে গেছে। অফিসের পিয়ন বাহাদুর এসে বলল, আসছি। ছেলেটির সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের কাজে গেল। ওদের কথোপকথন শুনে তো সকলে হাসিতে ফেটে পড়ল, কিন্তু মিম রাগে ফুঁসছে। বেটা সাহস কত বড়, কথাও বলবে আবার গরমও দেখাবে। রুচির কেমন জানি সন্দেহ হচ্ছিল, মনে হচ্ছে লোকটা চেনা জানা। তাই মিমকে বলল, নাম্বারটা দেখো তো। কণ্ঠস্বর খুব পরিচিত মনে হলো। রুচি মিমের থেকে ফোন নিয়ে নাম্বার দেখে বলল, এটা তো আয়ান ভাইয়ার নাম্বার। তাই তো বলি এতটা পরিচিত কেন শোনাচ্ছে। কি, আদিলের বড়টা? হ্যাঁ। হ্যাঁ, আমি তো যা তা বলে ফেললাম। কিছু হবে না, ভাইয়ার হয়তো মনেই থাকবে না। না থাকলেই ভালো। মিম যে নাম্বারে কল করেছে সেটা কাকতালীয়ভাবে আয়ানের ফোন নাম্বারের সাথে মিলে গেছে। ব্যাপারটা মিমের কাছে কেমন জানি ঠেকলো। পুরো দেশে এত এত নাম্বার থাকতে তার বান্ধবীর কাজিনের নাম্বারের সাথে ম্যাচ করলো। যাই হোক, মিম সেসবে পাত্তা না দিয়ে খেলায় মন দিল। আরও অনেকক্ষণ খেলা চলল। রাতের খাবারের সময় হয়ে এলে সবাই আগে খেতে এলো, কিন্তু রুচি আদিলকে কোথাও দেখতে পেল না।
শেষবার তো রিয়ার সাথে দেখেছিলাম, ও হয়তো জানবে। মিম, তুই টেবিলে বস, আমি একটু রিয়ার সাথে কথা বলে আসছি। ঠিক আছে, বেশি দেরি করিস না যেন, টেবিল বুক হয়ে যাবে। রুচি রিয়াকে জিজ্ঞেস করতে গেল। রিয়া, আদিলকে দেখেছিস? ওর মাথা ব্যথা করছিল, তাই হয়তো রুমে রেস্ট নিচ্ছে। যেহেতু ছেলেদের রুমে প্রবেশ করা নিষেধ, তাই রুচি আদিলকে ফোন করলো, কিন্তু ও ফোন ধরলো না। রুচি আবার খানিকটা বিরক্ত হয়ে মেসেজ পাঠালো। আচ্ছা, তাড়াতাড়ি ফোন ধর। আদিল কয়েক সেকেন্ডের মধ্যে নিজে থেকে ফোন ব্যাক করলো। খানিকটা কঠিন ও রুক্ষ স্বরে বলল, কি হয়েছে? কি হয়েছে মানে? ডিনার না করে কোথায় গিয়েছিস তুই? খাবো না। কেন? বললাম তো খাবো না, আবার কেন কেন করছিস কেন? রুচি রেগে গজগজ করতে করতে বলল, এসব নাটক দেখার জন্য তোকে সাথে করে নিয়ে এসেছি, এজন্যই তোদের সাথে কোথাও আসতে মন চায় না। বলেছিলাম আমি একাই আসি, কিন্তু না, সেটা আর হলো কোথায়? সিঁড়ির এখানে দাঁড়িয়ে আছি, 1 মিনিটের মধ্যে নিচে নামবি, না হলে তোকে আজই বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। আদিল খুব তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিচে নামলো। রুচি বুকে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। না খেয়ে রুমে ঢুকে বসে আছিস কেন? চল তাড়াতাড়ি খেয়ে তারপর যা করার করবি। কথাটা বলে রুচি আর সময় নষ্ট না করে সামনে হাঁটতে লাগলো, কিন্তু ওড়নাতে টান লাগতে পাজোড়া থেমে গেল। আদিল পেছন থেকে ওর ওড়না ধরে রেখেছে। রুচি পেছনে ফিরে বাম ভুরু উঠিয়ে জিজ্ঞেস করলো, কে? তখন খেলার সময়। তখন খেলার সময় কি? আমার মনে হয় রুদ্র তোকে পছন্দ করে। হোয়াট? না হলে তখন নামের প্রথম অক্ষর আর বলতো না। একমাত্র আমার নামই কি আর দিয়ে শুরু? আর কোনো মেয়ে নেই নাকি? আছে, কিন্তু ও তোর ভালো বন্ধু, তোরা ভালোই কথাবার্তা বলিস। তাছাড়া ওকে অন্য কোনো মেয়ের সাথে তেমন কথা বলতে দেখি না। ও, তাহলে করলে করতেও পারে। আদিল অসহায় ভঙ্গিতে বলল, ওই যদি তোকে নিজের মনের কথা বলে, তাহলে তুই কি করবি? কি করব মানে? আদিল চোয়াল শক্ত করে বলল, তুই ওর থেকে দূরে থাকবি। এখন কি আমার তোর কথা শুনতে হবে? হ্যাঁ, শুনতেই হবে। পারবো না। আদিলের মন খারাপ আরও বেড়ে গেল, মুখে কালো ছায়া নেমে এলো। আমি ওকে শুধু বন্ধু ভাবি, এর বেশি কিছু না। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না রুচি, সোজা হাঁটতে শুরু করলো। কথাটা আদিলের কর্ণকুহরে প্রবেশ করতেই সে মৃদু হাসল। এতক্ষণ পর আদিলের বিষণ্ণ মুখে কিছুটা হাসি ফুটে উঠল। রুচি না থেমে যেতে যেতেই বলল, ওখানেই দাঁড়িয়ে থাকবি? চল তো তাড়াতাড়ি, ক্ষুধা লেগেছে। আদিল তার লম্বা লম্বা পায়ে বড় বড় ধাপ ফেলে রুচিকে ধরে ফেলল। মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, এখন ভালো হয়ে গেছে। ভালো তো হবেই, কি জন্য মাথা ব্যথা করছিল সেটা তো আমি জানি। সামান্য একটা কারণে রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকবে অবুঝ ছেলে। কথাগুলো রুচি নিজের মনে মনে আওড়ালো। দুজনে খাবার টেবিলে বসে পড়ল। রিয়া ওপাশ থেকে নিজের চেয়ার নিয়ে এসে আদিলের পাশে বসলো। এখনো মাথা ব্যথা করছে? ঔষধ খেয়েছো? লাগলে বলো, আমি কাউকে দিয়ে নিয়ে আসার ব্যবস্থা করছি। না, দরকার নেই, এখন মাথা ব্যথা কমে গেছে। যাক, তাহলে ভালো, আর চিন্তা নেই। আজ রাতের মেনুতে রয়েছে গরম গরম খিচুড়ির সাথে রূপচাঁদা মাছ ভাজা। সকলে বেশ আয়েশ করে চেটেপুটে খাচ্ছে। ও মা, ভালো লাগছে না। আব্বু আর আদিল ভাইয়া কবে আসবে? পরশুদিন আসার কথা না? ওরা তো ওখানে কত মজা করছে, আর আমাকে এখানে রেখে গেছে। জানো ওখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে? আব্বু আমাকে ভিডিও পাঠিয়েছিল, দেখবে? দাঁড়ো, নিয়ে আসতে। সুচি দৌড়ে ঘর থেকে ফোন নিয়ে এলো। বড় মা, তুমিও আসো, তোমাদেরকে দেখাই। কি রুচি ভিডিও পাঠিয়েছে? হ্যাঁ। দাঁড়া, এই কয়টা বাসন গুছিয়ে রেখে আসছি। ধুর, রাখো তো তোমার বাসন, আগে দেখে যাও। আচ্ছা, আসছি। শান্ত বেগম হাত পরিষ্কার করে চলে এলেন। সুচি ওনাদের দুজনকে দুপাশে রেখে ভিডিও দেখাচ্ছে। আয়ান উপর থেকে নিচে এসে পড়ল, সবাই একসাথে বসে কি দেখছো? রুচি ভিডিও পাঠিয়েছে, সেটাই দেখছি। ও আচ্ছা, তো ওদের কি খবর? আমার সাথে তো একবারও কথা হয়নি। আপুকে কি ফোন লাগাবো? হ্যাঁ, দে। তাহলে ভিডিও কল দি, দাঁড়াও। রুচি মিমের সাথে গল্প করতে করতে খাচ্ছে। আদিলের খাওয়া হয়ে গেছে। সে হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আসছে। এ সময় টেবিলে রাখা রুচির ফোন বেজে উঠল। রুচি খাচ্ছে বলে আদিল ফোন তুলল। বাড়ি থেকে ভিডিও কল দিচ্ছে। তুই ধরে কথা বল।
আমি খাওয়া শেষ করে আসছি। আদিল ফোন রিসিভ করে বাহিরের দিকে চলে গেল। কিরে পিচ্ছি, কি খবর তোর? ভাইয়া, রুচি আপুর ফোন তোমার কাছে যে? রুচি খাচ্ছে, আমি এখনই খাওয়া শেষ করলাম। ও, সবাই আছে দেখছি। কি রে, তোরা ভালো আছিস তো? শান্তা বেগম আকুল কণ্ঠে জিজ্ঞেস করলেন। হ্যাঁ মা, বেশ মজায় আছি। তোমরা সবাই ঠিক আছো তো? হ্যাঁ বাবা। রুচি খাওয়া শেষ করে এসে সবার সাথে কথা বলল। আপু, তোমাকে যা যা বলেছি সব নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ বাবা, কালকে যাব। আর তোর মা আর তোর জন্য সবকিছু নিয়ে আসবো। তোদের ছাড়া বাড়িতে একদম ফাঁকা ফাঁকা লাগছে। সুচির তো মনে বসছে না, কারো সাথে শয়তানি করতে পারছে না যে। মিতালি বেগম বললেন। মেয়েটার আমার যখন বিয়ে হবে তখন কি হবে? হ্যাঁ, দুদিনের জন্য কক্সবাজার এসেছে, আর তাতেই তোমরা ওর বিয়ে হয়ে গেল, চলে গেল, কি সব নিয়ে ভাবা শুরু করলে। তোমরা পারো বটে। আদিল খানিকটা ক্ষিপ্ত হয়েই বলল। হ্যাঁ তাই তো, আমরা আমাদের রুচিকে কোথাও বিয়ে দেব না। ওসব বিয়ে শাদির চিন্তা বাদ দাও। আয়ান মজা করে বলল। কাল দিন পরে চলে আসছি, তোমরা আর আমার জন্য শোক পালন করো না। রাখছি, আল্লাহ হাফেজ। রাতে রুচি শুয়ে শুয়ে ফোন টিপছে। আদিল মেসেজ দিয়ে বলল। ঘুমিয়েছিস? রুচি রিপ্লাই দিল। না, এখনো ঘুমাইনি। শোন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কাল সকালে এক জায়গায় যাব। কোথায়? সেটা গেলেই দেখতে পারবে। কাল যখন ফোন দিব তখন বেরিয়ে পড়িস। ঠিক আছে। আদিল গুড নাইটের একটা ইমোজি সেন্ড করে নিজেও ঘুমের প্রস্তুতি নিল। ভোর 4:30। বালিশের নিচে রাখা রুচির ফোন বারবার বেজেই চলেছে। একবার নয়, দুইবার নয়, 7-7বার কল দিল আদিল। তবুও রুচির ঘুম ভাঙল না। আদিল ধৈর্য ধরে আবারও ফোন দিতে থাকলো। খানিক পর রুচি কিছুটা নড়েচড়ে উঠল। ফোন বের করে দেখলো আদিল ফোন করছে। সাথে সাথে কালকের কথা মনে পড়ল। ও তো বলেছিল আজ সকালে কোথায় জানি নিয়ে যাবে। ইস, বেশি ঘুমিয়ে ফেললাম। পাশে মিম গভীর ঘুমে আচ্ছন্ন। ওর যেন ডিস্টার্ব না হয় তাই রুচি ফোন রিসিভ করে ফিসফিস করে বলল। হ্যালো, আমি রেডি হয়ে বের হচ্ছি। আচ্ছা আয়। রুচি চোখে মুখে পানি দিয়ে উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে চলে গেল। এসে দেখলো আদিল পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। রুচি তাড়াতাড়ি করে নেমে বলল। দেরি হয়ে গেল না? আসলে ঘুম ভাঙেনি। না, সমস্যা নেই, আমি এখনই আসলাম। এদিকে আদিল সেই 4টা থেকে এখানে দাঁড়িয়ে আছে রুচির অপেক্ষায়। আদিল ঘড়িতে সময় দেখে নিয়ে বলল। এবার যেতে হবে, চল। এরপর রিসোর্ট থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে গেল। এখনো তো সকালের আলোই ফোটেনি। কোথায় যাচ্ছি আমরা আদিল? এসেই গেছি, আরেকটু। এরপর কিছুটা উঁচু এবং ফাঁকা জায়গার সামনে এসে পৌঁছালো। আদিল হাত বাড়িয়ে দিল। তাড়াতাড়ি আয়, সময় খুব কম, উপরের দিকে উঠতে হবে। রুচি এতক্ষণে বুঝে গেছে আদিল ওকে কেন নিয়ে এসেছে। মিনিট 2-এর মধ্যেই সূর্য উদিত হতে শুরু করলো। সাথে সাথে চারপাশের পাখালি ডাকটাকি করতে লাগলো। আলোর ছাটা যতই ছড়িয়ে যাচ্ছে ততই যেন তাদের কিচিরমিচির বেড়ে চলছে। ভোরের মিষ্টি রোদ রুচির মুখে এসে পড়ছে। বাতাসের বেগের সাথে সাথে খোলা চুলগুলো পাল্লা দিয়ে পেছন দিকে উঠছে। আদিল লক্ষ্য করল রুচির ঘাড়ের দিকের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এটা কি মুগ্ধতায় শিহরিত হওয়ার জন্য নাকি বাতাসের তীব্রতার জন্য? আদিল সেটা উপলব্ধি করতে পারল না। রুচির পাশে দাঁড়িয়ে থাকা আদিল হুট করে বালিতে শুয়ে পড়ল। রুচি সেদিকে তাকাতেই আদিল ইশারা করল, কিন্তু রুচি দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। জামা নোংরা হয়ে যাবে তো। তাতে কি হয়েছে? এরকম একটা দৃশ্য দেখার জন্য যদি ওরকম দু একটা কাপড় নষ্ট হয় তো হোক। রুচি ওর পাশে বসতেই আদিল নিজের ডান হাতটা মেলে দিল। এরপর বাম হাত দিয়ে ডান হাতের উপর মাথা দিতে ইশারা করলো। রুচি কিছুটা ইতস্তত বোধ করে বলল, না, আমি এরকমই ঠিক আছি। কিন্তু আদিল শুনল না। রুচির বাহু ধরে হ্যাচকা টান মেরে ওকে শুয়ে দিল। ভয় পাচ্ছিস কেন রুচি চানাচুর? আমি কি কিছু করেছি নাকি করব? আজও ভয় পাবো কেন? এটা একটা পাবলিক প্লেস। এভাবে কেউ দেখলে কি ভাববে? এখন এদিকে কে আসবে? আর আমরা তো শুয়ে থেকে সূর্যোদয় দেখছি শুধু, আর তো কিছু করছি না, তাই না? রুচি দাঁতে দাঁত চেপে বলল। হুম। আদিল ঠোঁট চেপে হাসল।
রুচিকে এভাবে টিচ করতে যে তার বড় ভালো লাগে। সাদা কালো মিশেলা অন্ধকার আকাশ তার নীল রং ধারণ করছে। পাখিরা দূর আকাশে উড়ে প্রভাতের জানান দিচ্ছে। আদিলের বাহুতে মাথা রেখে সে দৃশ্যাবলী পর্যবেক্ষণ করছে রুচি। আদিল রুচির দিকে পাশ ফিরে খুবই নরম স্বরে জিজ্ঞেস করল। কেমন লাগলো তোর এই প্রভাতের সূচনা? রুচি হেসে জবাব দিল। অসাধারণ লাগছে। এর আগেও সূর্যোদয় দেখেছি, কিন্তু এর মতো সুন্দর আগে কখনো লাগেনি। তা রাখবে কিভাবে? এতদিন আমি যে সাথে ছিলাম না। সূর্যোদয়ের সৌন্দর্যের ক্রেডিটও এখন তুই নিবি? আদিল রুচির কানের কাছে এসে বলল। এটা হলো আদিলের স্পেশালিটি। খুব কাছ থেকে কথাগুলো বলায় আদিলের গরম নিঃশ্বাস রুচির ডান গালে এবং কানে এসে আশ্রে পড়ল। রুচিকে আরো অবাক করে দিয়ে আদিল ঠোঁট গোল করে ওর গালে ফু দিল। আদিলের এমন কাণ্ডে রুচি কেঁপে কেঁপে উঠল। আদিলকে বকা দিতে যেই ওর দিকে মুখ ঘোরালো, অমনি রুচির হৃদস্পন্দন থমকে গেল। আদিল খুব কাছে থাকার ফলে দুজনের নাক পেড়ায় চুই চুই। রুচির খুব দ্রুত গতিতে ওঠানামা করছে। নিঃশ্বাসের তীব্রতা গভীর হচ্ছে। আদিল ঘোর লাগানো দৃষ্টিতে রুচিকে দুর্বল করে তুলছে। রুচি সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। আদিল ধীরে ধীরে নিজেকে রুচির অধর বরাবর অগ্রসর করছে। দূরত্ব কমে আসতে দুজনের নাক স্পর্শ করল। আদিলের স্পর্শ তড়িৎ গতিতে রুচির মস্তিষ্কের প্রতিটি নিউরনে ছড়িয়ে পড়ল। সাথে সাথে যেন রুচি তার চেতনা ফিরে পেল। এই মারাত্মক পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে তড়িঘড়ি করে উঠে পড়ল। ব্যস্ত ভঙ্গিতে জামা কাপড় থেকে বালি ঝাড়তে ঝাড়তে অশান্ত হয়ে বলল।